শেষ 15-20 মিনিটে কি হয় আর্জেন্টিনা, এই খেলা নাকি তারা শুরু থেকে খেলতে পারে না। 4 মিনিটের ঝড়ে উড়িয়ে দিল ইংল্যান্ডকে। বিশ্বকাপ ইতিহাসের আরো একটা দুরন্ত কামব্যাকের গল্প, আরো একটা ক্লাসিক। 84 মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও রাইভাল ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইংলিশ লেজেন্ডরা ইংল্যান্ডকে আগেই ফাইনালে তুলে দিয়েছে। আর্জেন্টিনাকে তারা গোনায় ধরেনি, এমনকি জো কোল খেলার আগে বলেছিলেন মেসিকে ঘুম পাড়িয়ে রাখবে ইংল্যান্ডের খেলোয়াড়। তবে ম্যাচের পর আর ইংলিশ লেজেন্ড অ্যালান শিয়েরার বলতে বাধ্য হয়েছেন অপেক্ষাকৃত ভালো দলটাই জিতেছে, এই সত্যটা অকপটে স্বীকার করা উচিত। ওদের প্রতিক্রিয়া ছিল দুর্দান্ত, কয়েকবার বল পোস্টে লেগে ফিরে এসেছে, আর ইংল্যান্ড স্রেফ ভাগ্যের জোরে বেঁচে গেছে। যেভাবে একটু না ঘাবড়ে নিজেদের পরিকল্পনা আঁকড়ে ধরে রেখেছিল এবং নিজেদের শক্তির উপর বিশ্বাস রেখেছিল, তা সত্যি অসাধারণ এবং শেষ পর্যন্ত ওরাই সফল হয়েছে। স্কালোনির বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্তটা দারুণ কাজ দিচ্ছে। যেভাবে খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে আর্জেন্টিনা, তাদেরকে সম্মান জানাতেই হবে। বলতে যতই কষ্ট হোক না কেন, রবিবারের ফাইনালে ওঠার যোগ্যতা এই আর্জেন্টিনার পুরোপুরি ছিল। যতক্ষণ লিওনেল মেসির বুকে শেষ নিঃশ্বাসটুকু থাকবে, ততক্ষণ আর্জেন্টিনাকে হারানো অসম্ভব। বিশ্বকাপের সেমিফাইনালে আরো একবার রূপকথার মতো ঘুরে দাঁড়ালো আলবিসেলেস্তেরা। ইংল্যান্ডের বিপক্ষে 1-0 ব্যবধানে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের মাত্র 4 মিনিটের ঝড়ে ম্যাচ ছিনিয়ে নিল তারা। 2-1 ব্যবধানের মহাকাব্যিক এই জয়ে আর্জেন্টিনা পৌঁছে গেল ফাইনালে, যেখানে তাদের প্রতিপক্ষ স্পেন। প্রথমার্ধটা যদি হয়ে থাকে রাস্তার মারামারি, তবে দ্বিতীয় অংশটা স্নায়ু যুদ্ধ আর আর্জেন্টাইন রূপকথা। আর সেই স্নায়ু যুদ্ধের লড়াইয়ে শেষ হাসি হাসলেন মহানায়ক লিও মেসি। খেলা শুরু হতে মাঠের লড়াই রূপ নেয় শারীরিক সংঘাতের। রেফারি শক্ত হাতে লাগাম না ধরলে কার্ডের বন্যা বয়ে যেত। টেকনিক্যাল দিক থেকে ইংল্যান্ড দারুণ দল হলেও আর্জেন্টিনা তাদের চেনা ছন্দে খেলতে দেয়নি। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত ফাউল হয়েছিল 8টি, কিন্তু গোল লক্ষ্য করে একটি শটও নিতে পারেনি কোনো দল। দ্বিতীয়ার্ধের শুরুতে আর্জেন্টিনা আক্রমণাত্মক হয়ে ওঠে। হুলিয়ান আলভারেসের শট রুখে দেন ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড, কিন্তু ম্যাচের 55তম মিনিটে স্তব্ধ হয়ে যায় আর্জেন্টাইন গ্যালারি। বাঁ দিক দিয়ে মর্গান রজার্সের চমৎকার ক্রস থেকে বল পেয়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করেন ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডন। রেফারি অফসাইডের বাঁশি বাজাননি। 1-0 ব্যবধানে এগিয়ে যায় 3 লায়নরা। আর্জেন্টিনা তখন খাদের কিনারায়। একের পর এক আক্রমণ সামলাতে পিকফোর্ডকে অতি মানবীয় সব সেভ করতে হচ্ছিল। ইংলিশ রক্ষণ ভাগের কড়া পাহারা আর ভাগ্যের ফেরে গোল কিছুতেই আসছিল না আর্জেন্টিনার জন্য। সময় যত এগুচ্ছিল, আর্জেন্টিনার সমর্থকদের মনে তত ভয় দানা বাঁধছিল। 63 মিনিটে নিকো গঞ্জালেস, 71 মিনিটে মন্তিয়েল, 72 মিনিটে ওতামেন্দি ডিপল, আর 80 মিনিটে লাউতারো মার্তিনেজ। মেসি সরে গেলেন রাইট উইঙ্গে। একের পর এক ঝড় বইতে থাকে ইংল্যান্ডের রক্ষণ দুর্গে। 4 মিনিটের সেই অলৌকিক রূপকথা, যখন মনে হচ্ছিল এবার হয়তো ইংল্যান্ডের কাছেই স্বপ্ন ভঙ্গ হবে আর্জেন্টিনার, তখনই দৃশ্যপটে হাজির হলেন জাদুকররা। 85তম মিনিট সমতা। আর্জেন্টিনা কর্নার থেকে ছোট পাসে খেলা শুরু করলো। লিওনেল মেসি বডি ডজে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে বল বাড়ালেন এনজো ফার্নান্দেজের উদ্দেশ্যে। গোল পোস্ট থেকে প্রায় 20 গজ দূরে তখন একেবারে ফাঁকায় দাঁড়িয়ে এনজো। এবার আর কোনো ভুল করলেন না এনজো। জোরালো ও নিখুঁত এক শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করে বল পাঠিয়ে দিলেন জালের কোনায়। ড্র নিয়ে যখন সবাই অতিরিক্ত সময়ের কথা ভাবছে, তখনই জাদুকরের কাঠি ঘুরিয়ে দিলেন লিওনেল মেসি। আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারের শটটা গোল পোস্টে লেগে ফিরে আসতে
বলের নিয়ন্ত্রণ নিলেন মেসি। ডান দিক দিয়ে বল কাটিয়ে ভেতরে ঢুকে তিনি বাড়ালেন এক জাদুকরী ক্রস, আর সেখান থেকে নিখুঁত হেডে বল জালে জড়ালেন লাউতারো মার্তিনেজও যেন জাদুকর হয়ে উঠছেন। বেঞ্চ থেকে এসে গোল করে আর্জেন্টিনাকে বাঁচিয়ে দিচ্ছেন, আর্জেন্টিনাকে জয় এনে দিচ্ছেন। ইংল্যান্ডের জন্য চরম বেদনাদায়ক। গোল ধরে রাখতে তারা রক্ষণাত্মক কৌশল নিয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। 4 মিনিটে ম্যাচ ঘুরিয়ে দিয়ে জয়ের উল্লাসে মেতে উঠল আর্জেন্টিনা। এবার সামনে স্পেন। ইংল্যান্ডের ফুটবল ইতিহাসের অন্যতম হৃদয় বিদারক পরাজয় উপহার দিয়ে আর্জেন্টিনা এখন ট্রফি ধরে রাখার শেষ ধাপে। আগামী রবিবার ফাইনালে তাদের প্রতিপক্ষ স্পেন। ফাইনাল ম্যাচটা যেমনই হোক না কেন, সেমিফাইনালের এই শারীরিক ও মানসিক লড়াইকে তা কোনোভাবেই স্পর্শ করতে পারবে না। বিশ্ব আরও একবার দেখলো, যতক্ষণ আর্জেন্টিনা দলে লিও মেসি আছেন ততক্ষণ আর্জেন্টিনার ডিকশনারিতে হার বলে যেন কোনো শব্দই নেই। একটা মানুষ মাঠে হাঁটছে, দৌড়াচ্ছে না, ছুটছে না, শুধুই হাঁটছে, আর সেই মানুষটাকে থামাতে পারছে না কেউ। লিওনেল মেসি, যার পায়ে বল গেলে বিপক্ষ দলের ডিফেন্ডারদের চোখে অন্ধকার নামে, কিন্তু আজকের মেসি আর সেই মেসি নেই। মহাতারকা এখন মাঠে হাঁটেন, ঘোরেন, এদিক ওদিক তাকান। সমালোচকরা বলেন মেসির বয়স বাড়ছে, কিন্তু এখন সবাই বুঝে গেছে এটা মাথার খেলা। মেসি দৌড়াচ্ছে না কারণ তার দরকারই নেই। মায়েস্ত্রো মাথায় খেলছে, পায়ে নয়। বয়স বাড়ছে, শরীর বলছে এত দৌড় আর হবে না। মেসি শুনল কিন্তু মাথা নোয়ালো না। মহাতারকা হয়ে উঠলেন এনগানচে। আর্জেন্টাইন ফুটবলের একটা বিশেষ ভূমিকা, যে নিজে কম গোল করে কিন্তু অন্যদের দিয়ে গোল করায়। নিজে জ্বলে না, অন্যদের আলো দেয়। এই সময়ে মেসি শিখলো কিভাবে একটা দলকে কাঁধে নিতে হয়। শিখলো যে মহত্ব মানে শুধু একা খেলা নয়, মহত্ব মানে দলকে মহৎ করা। মেসি দলের কোয়ার্টারব্যাক, আমেরিকান ফুটবলের মতো, যে নিজে সব করে না, কিন্তু কে কোথায় যাবে, কখন পাস দিতে হবে, কখন দৌড়াতে হবে, সব সিদ্ধান্ত তার মাথায়। মাঠে মেসি এখন খুব একটা দৌড়ান না, কিন্তু বল যখনই তার পায়ে আসে তখনই মনে হয় আর্জেন্টাইন কাপ্তান বাকি সবার চেয়ে অন্তত 3 সেকেন্ড আগে সব কিছু দেখতে পাচ্ছেন। মেসি নিজেই বলেছেন কারণটা। এটা ক্লান্তি নয়, এটা কৌশল। যখন তিনি হাঁটেন তখন আসলে তার মাথা সবচেয়ে বেশি কাজ করে। প্রতিপক্ষ কোথায় দাঁড়িয়ে আছে, দলের স্ট্র্যাটেজি কেমন, মার্কার থেকে কিভাবে সরে যাওয়া যায়, এসব তিনি সেই মুহূর্তে বিশ্লেষণ করেন। যখন বল ফিরে আসে তখন তিনি সঠিক জায়গায় থাকেন, একা খোলা জায়গায় পাল্টা আক্রমণ শুরু করার জন্য তৈরি। মেসি মাঠে হাঁটেন, গড়িমসি করেন, এদিক ওদিক তাকান, আর হঠাৎ ফ্যানরা অবাক হয়ে যায়। পাসটা কোথা থেকে এলো, গোলটা হলো কিভাবে? সবাই ভাবছিল মেসি বুড়ো হয়ে গেছে, আসলে তিনি চতুর হয়ে গেছেন। শক্তি বাঁচিয়ে রাখেন, সঠিক মুহূর্তে ব্যবহার করেন। এটাই বুদ্ধিমানের কাজ, এটাই মাস্টার। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপে এমন একটা দল নিয়ে এসেছে যারা একে অপরকে প্রায় চোখ বন্ধ করেই চেনে। তবে খেলোয়াড়দের শারীরিক অবস্থা হয়তো একেবারে শীর্ষ পর্যায়ে নেই। ক্লাবের হয়ে অত্যন্ত ব্যস্ত ও ক্লান্তিকর একটা মৌসুম শেষ করার পর বেশ কয়েকজন খেলোয়াড় চোটের সমস্যায় পড়েছেন। যদি সবাই ফিট থাকেন তবে স্কালোনি কাতারে চ্যাম্পিয়ন হওয়া দলের বেশিরভাগ খেলোয়াড়কেই মাঠে নামাবেন। স্কালোনির পরিকল্পনা হলো 4-3-3 ফরমেশন ধরে রাখা, যেখানে থাকবে 2 জন সেন্টার ব্যাক ও 2 জন আক্রমণাত্মক ফুল ব্যাক নিয়ে গড়া একটি শক্তিশালী রক্ষণ ভাগ, এবং সেই সাথে চমৎকার পাসিং ক্ষমতা সম্পন্ন গতিশীল মিডফিল্ডাররা। আক্রমণ ভাগের নেতৃত্বে আবারও থাকছেন লিওনেল মেসি, আর তাকে সাহায্য করবেন দুর্দান্ত হুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা এই আসরের ব্রেকআউট স্টার হতে পারেন। 2022 সালের স্কোয়াডের প্রায়
2/3 খেলোয়াড়ই এখানে আছেন, তবে এবার এর সাথে যুক্ত হয়েছেন কিছু সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়। এদেরই একজন নিকো পাজ, যিনি কোমর হয়ে চমৎকার ফর্মে রয়েছেন লাউতারো মার্তিনেজের মতো প্রতিষ্ঠিত তারকা। লিওনেল মেসি এখনো এই দলের প্রাণভোমরা, সবচেয়ে উজ্জ্বল তারা। তিনি এখন এমন একটা লিগে মাঠ মাতাচ্ছেন যেটা বিশ্বের শীর্ষ লিগগুলোর কাতারে পড়ে না, তবু সেই 10 নম্বর জার্সি গায়ে অধিনায়ক মেসি থাকেন সকলের দৃষ্টির কেন্দ্রে। তবে আগের চেয়ে একটা জায়গায় বদল এসেছে, দলটা এখন মেসিকে ছাড়াও নিজের পায়ে দাঁড়াতে পারে, বুকে সাহস নিয়ে লড়তে পারে। মেসি এই দলের প্রতীক, অনুপ্রেরণা। রদ্রিগো দি পল কিংবা ক্রিস্টিয়ান রোমেরোর মতো পোড় খাওয়া খেলোয়াড় থেকে শুরু করে নিকো পাজের মতো উদীয়মান তারুণ্য সবাই আছেন। সবাই তাকে বুকে ধারণ করে মাঠে নামে। সবার কাছে মেসি এক জীবন্ত কিংবদন্তি। সূর্য ডুবে যাচ্ছে, অন্তত তাই ভেবেছিলাম আমরা। কাতারের রাতে লুসাইল স্টেডিয়ামের সোনালী আলোয় যখন লিওনেল মেসির কাঁধে পড়ল সেই বিস্ট আরবি রাজকীয় পোশাক, রাজকীয় সম্মান, তখন মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন গল্পটি শেষ হলো। পর্দা নামছে, একটা জীবনের সবচেয়ে সুন্দর বিদায়। চোখে জল, বুকে তৃপ্তি, ঠোঁটে হাসি। চিত্রনাট্য ছিঁড়ে ফেললেন নিজেই। তিনি মাঠে ফিরলেন, আর এবার 2026 বিশ্বকাপে তিনি এসেছেন আমেরিকার মাটিতে এমন এক প্রশ্ন নিয়ে যা ফুটবল ইতিহাসে আর কখনো জিজ্ঞেস করা হয়নি। 2 বার বিশ্বকাপ জিতে মারাদোনাকে ছাড়িয়ে যেতে পারবেন মেসি? ফুটবলের ইতিহাস ভালোবাসে ট্র্যাজেডি, ভালোবাসে পতন, পুনরুত্থান, নাটক। দিয়েগো মারাদোনার জীবন ছিল ঠিক তেমন একটা পুরো অপেরা, ট্র্যাজেডি, গ্ল্যামার, পতন, পুনরুত্থান। মারাদোনার গল্প কোনো লেখকের লেখার দরকার নেই, জীবন নিজেই লিখে দিয়েছে। আর মেসি, তিনি ভিন্ন। একটা ছেলে ছোটবেলায় ভালো ফুটবল খেলতো, তারপর বড় হয়ে আরও ভালো খেললো, তারপর আরও 2 দশক ধরে একটানা খেলতে থাকলো, শিরোপার পর শিরোপা, ব্যালন দরের পর ব্যালন দর। কাঁদার মতো কিছু ছিল ওখানে? হাসির মতো, হৃদয় ভাঙার মতো ছিল না, অন্তত মনে হতো না। কিন্তু কাতার সেই ধারণাটা চুরমার করে দিল। সেখানে মেসি প্রতিটা ম্যাচ খেলতে নামলেন যেন ওটাই ছিল শেষ পদক্ষেপ, শেষ নিঃশ্বাস। এক একটা পাসে, এক একটা ড্রিবলে, এক একটা গোলে একজন মানুষের সব কিছু ঢেলে দেওয়ার গল্প ছিল। 2022 বিশ্বকাপের আগে মেসি ফ্রান্সের লিগ 1 আর চ্যাম্পিয়ন্স লিগে খেলছিলেন। প্রচণ্ড প্রতিযোগিতা, প্রতি সপ্তাহে বিশ্বমানের প্রতিপক্ষ। শরীর এবং মন দুটোই ছিল চাপে রাখা স্প্রিংয়ের মতো। আর এখন ফ্লোরিডার রোদে MLS ইন্টার মায়ামির জার্সিতে মেসি নিঃসন্দেহে স্কোর করছেন, অ্যাসিস্ট করছেন, দলকে টেনে নিয়ে যাচ্ছেন। সংখ্যার দিক থেকে প্রায় একই। কাতারের আগে 13টি লিগ ম্যাচ, এখনো 14টি MLS ম্যাচ, কিন্তু সংখ্যা কখনো পুরো গল্প বলে না। লিগ 1-এ একজন ডিফেন্ডার এবং MLS-এ একজন ডিফেন্ডার, এ দুটো এক জিনিস নয়। তলোয়ার সানিয়ে রাখতে হলে ভালো পাথর লাগেই। তবু মেসির পক্ষে একটা যুক্তি আছে। মেসি কাতারে মাঠে দৌড়াননি, তিনি ছায়ায় লুকিয়ে থেকেছেন, হঠাৎ আলোয় এসেছেন, কাজ শেষ করেছেন, তারপর আবার অদৃশ্য হয়ে গেছেন। তার চারপাশের যন্ত্রগুলো ছিল পল, আলভারেজ, এনজো ফার্নান্দেজ। তার জন্য দৌড়েছে, কাজ করেছে, ঘাম ঝরিয়েছে। মেসি শুধু সঠিক মুহূর্তে উপস্থিত হয়েছেন, এটা বিবর্তনই ছিল। স্কালোনি, পেকারম্যান এবং একটি বৃত্তের সমাপ্তি। বর্তমান আর্জেন্টিনা দলটি শূন্য থেকে আসেনি। 1995 সালে কাতারেই সেই একই দেশে আর্জেন্টিনা জিতেছিল অনূর্ধ্ব-20 বিশ্বকাপ। কোচ ছিলেন হোসে পেকারম্যান, সেই দলে ছিলেন লিওনেল স্কালোনি, যিনি আজ মূল দলের কোচ। ছিলেন ওয়াল্টার স্যামুয়েল এবং পাবলো আইমার, তারা আজ স্কালোনির সহকারী। আর 2022 সালে সেই একই মাটিতে মেসি পূর্ণ করেন বৃত্ত, বিশ্বকাপ শিরোপা। কিন্তু বৃত্ত কি সত্যিই পূর্ণ হয়েছে?
মারাদোনার ছায়া এবার ছাড়িয়ে যাওয়ার মঞ্চ মেসির। 1986 সালের 22 জুন মেক্সিকো সিটির আজটেকা স্টেডিয়াম, দিয়েগো মারাদোনা ইংল্যান্ডের বিপক্ষে দুটো গোল করলেন একই ম্যাচে, যেগুলো পরস্পরের এতটাই বিপরীত যে মনে হয় দুইজন ভিন্ন মানুষ করেছেন। প্রথমটি হাত দিয়ে ঈশ্বরের হাত বললেন তিনি নিজেই, দ্বিতীয়টা নিজের পায়ে 60 মিটার ড্রিবল করে 5 জনকে কাটিয়ে শতাব্দীর সেরা গোল। সেই বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা জিতল পশ্চিম জার্মানির বিপক্ষে। দিয়েগো কাঁদলেন, আর্জেন্টিনা কাঁদলো, পৃথিবী কাঁদলো। সেটাই মারাদোনার মুকুট, এক এবং অনন্য। মেসির একটা বিশ্বকাপ জয়কে তুলনামূলক বিশ্লেষণে অনেকে সমান বলেন মারাদোনার সঙ্গে, কিন্তু যদি হয় দুটো বিশ্বকাপ তখন আর তুলনা থাকে না। তখন মেসি নিজেই একটা নতুন মাত্রা হন। এমন একটি ভবিষ্যৎ কল্পনা করুন, বুয়েনোস এইরেসে দাদা তার নাতিকে বলছে, হ্যাঁ দিয়েগো অমর, কিন্তু লিও জিতেছিল 2 বার। মারাদোনার ছায়া সারা জীবন মেসিকে তাড়িয়েছে, কারণ ফুটবলের শ্রেষ্ঠত্বের পরিমাপ কখনো শুধু ক্লাব শিরোপায় নয়, দেশের হয়ে বিশ্বজয়। মেসির বার্সেলোনা যুগে সমালোচকরা বারবার বলেছেন দিয়েগো একাই দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, মেসি শুধু ভালো একটা দলের অংশ। কাতার সেই যুক্তিকে নুইয়ে দিয়েছিল, কিন্তু 2026 সেটাকে মাটিতে পুঁতে দিতে পারে। মেসি একা এই যুদ্ধে নেই, তার পেছনে একটা দল আছে যারা জানে কিভাবে জেতে, যারা জিতেছে এবং যারা আবার জিততে চায়। এমিলিয়ানো মার্তিনেজ বিশ্বের সেরা গোলরক্ষকদের একজন, শুধু সেভের কারণে নয়, মানসিক শক্তির কারণেও। পেনাল্টি শুটআউটে তার সাইকোলজিক্যাল যুদ্ধ কিংবদন্তি তুল্য। কাতারের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে যদি মার্তিনেজ না থাকতেন, গল্পটা ভিন্ন হতেই পারত। এনজো ফার্নান্দেজ তরুণ, তীব্র, ক্লান্তিহীন। চেলসিতে তার প্রিমিয়ার লিগের অভিজ্ঞতা তাকে সানিয়ে রেখেছে। হুলিয়ান আলভারেজ, যিনি কাতারে মেসির ছায়ায় থেকেও এমন পারফরমেন্স করেছেন যা যে কোনো টুর্নামেন্টে স্মরণীয় হয়ে থাকার যোগ্য। আর মাথার ওপর আছেন লিওনেল স্কালোনি, এমন একজন কোচ যিনি প্রমাণ করেছেন কৌশল, বিশ্বাস আর সঠিক মানুষকে সঠিক জায়গায় রাখার ক্ষমতা দিয়ে বিশ্বকাপ জেতা যায়। যে বয়সে অন্যরা অবসর নেয়, মেসি তখনও স্কোর করছেন। যখন বলা হয়েছিল পিএসজিতে তিনি ব্যর্থ, তখনই ফিরে এলেন এবং আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করলেন। যখন বলা হয়েছিল বয়স তাকে গ্রাস করছে, তখন তিনি কাতারে সেরা পারফরম্যান্স দিলেন। কাতার ছিল হয়তো মহান পরিণতির প্রথম অধ্যায়। 2026 সেই অধ্যায়টাকে কোথায় নিয়ে যাবে তা জানার জন্য পুরো পৃথিবী অপেক্ষা করছে। সূর্য ডুবে যাচ্ছিল, কিন্তু দিগন্তে এখনো লাল আভা। মেসি এখনো মাঠেই আছেন। রহমান পেয়ার, স্টার প্লে।